প্রিয় গল্পসাথী, সপ্তাহের সেরা গল্পের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প দীপার প্রেম। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে পোস্টটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দীপার প্রেম। এ আমি জানতাম, কতবার আমি বলেছি, কিন্তু কে শুনছে? আমি কি একটা মানুষ তাই শুনবে আমার কথা? হলো তো হলো তো হলো তো চ্যাটার্জি গৃহিণী 3 বার হলো তোর পর কপালে 3 বার করাঘাত করে বললেন। এই 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 চ্যাটার্জি, ভবনাথ চ্যাটার্জি বাংলাদেশে প্রসিদ্ধ ব্যক্তি। শুধু বাংলাদেশে কেন, সমগ্র ভারতবর্ষে তিনি সুপরিচিত। অধ্যাপক, দার্শনিক, সচ্ছলবিত্ত, গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি গলা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বললেন, অপরাধ স্বীকার করছি, বারংবার বলছি তোমার কথা শোনা উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল, কিন্তু এবার এই ধরনের কপালে করাঘাত থেকে অনুগ্রহ করে ক্ষান্ত হও। আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন চ্যাটার্জি গৃহিণী। স্বামীর এই ধরনের বাক্যবিন্যাস তাকে যেন তপ্ত ছাঁকনার ছ্যাঁকা দিয়ে সারা দেহে ছাঁকনার ছাপ এঁকে দিলে মনে হল। তিনি চিৎকার করে উঠলেন, না না না, ক্ষান্ত হব না, হব না, হব না, হব না। কি করবে বলো, কি করবে? কি করতে চাও? কি করতে চাই? হ্যাঁ, তা জানতে পারলে তাই করে পূর্বের অপরাধের প্রায়শ্চিত্ত করব। বলো, আমি তাই করব। প্রবীণা ভবনাথ গৃহিণীর বয়স 60 পার হয়ে গেছে। তিনি সেকালে রক্ষণশীল ঘরের কন্যা এবং বধূ। লেখাপড়া করতে সুযোগ পাননি। সুবিধে ছিল না তা নিশ্চয়ই নয়, কিন্তু ওই সুযোগ দূরের কথা, সাধারণ যোগও ঘটেনি। বিয়ে হয়েছিল 11 বছরে, ওইখানেই ছেদ টানতে হয়েছিল স্কুল জীবনে। আজ ভবনাথ তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেবেন কেমন করে? তিনি অভিযোগ এনেই খালাস। তিনি বললেন, আমি জানি নে, আমি জানি নে, আমার বুকটা যেন কেমন করছে। আমার নবেন্দুর মেয়ে, একমাত্র মেয়ে। উফ দীপা, এ তুই কি করলি রে? ও দীপা রে! ছি 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 ছি, এমন কাঁদে না। কি যে করো, যা সে করেছে তা করেছে। আজকে শুভ দিনে এমন করে কেঁদে তার অমঙ্গল করো না। ভবনাথ গৃহিণী মানলেন না, বললেন, মরে যা, তুই মরে যা, ওরে দীপা, তুই মরে যা। ভবনাথ চ্যাটার্জির বড় ছেলের নাম নবেন্দু। নবেন্দু অকালে মারা গেছে। সে আজ 18 বছর হয়ে গেল। তখন দীপান্বিতা, তার মায়ের কোলে 5 বছরের মেয়ে। দীপার মা শোভার মতো গুণবতী মেয়ে একালে দেখা যায় না। আজ 18 বছর শ্বশুর শাশুড়ির কাছে
সেই সদ্য বিয়ে হওয়া বউটির মতোই হয়ে আছে। না, তা বললেও অন্যায় হবে। তাদের কন্যার মতো হয়ে গেছে সে। শ্বশুরের শরীরের অনিয়মে একরকম ধমক দিয়ে শাসন করে, শাশুড়ির সঙ্গে হাতের কাজ কেড়ে নিতে গিয়ে ঝগড়া করে এবং মেয়ে দীপাকে আদর দেওয়া নিয়ে একলা দুজনের সঙ্গে বাদ প্রতিবাদ করে। দীপার আদরের সীমা ছিল না, আবদারেরও সীমা ছিল না। শ্বশুরের যতদিন চাকরি ছিল সেও এই সেদিন পর্যন্ত ইউনিভার্সিটি থেকে ফেরার সময় নিত্য একটা না একটা জিনিস হাতে করে আনতেন, না হলে তার মন খুঁতখুত করত। এসেই সুরেলা গলায় ডাকতেন, দীপা। দীপা ছুটে আসত। দাদু। দাটা বেশ উচ্চ এবং দীর্ঘ, দুটি তেমনি ছোট, ঠিক ভবনাথ বাবুর দীপা ডাকের মতো। একটা সঙ্গীতের সুরের সৃষ্টি হতো তাতে, এবং এসেই হাত পেতে বলতো, দাও দাও। বাহ বাহ বাহ, কি দেব? কি এনেছো? আনো, মুখটা আনো। হাঁ করে এগিয়ে যেত দীপা। ভবনাথ বাবু একটা চুমু দিয়ে বলতেন, এই নাও আম। দীপা সঙ্গে সঙ্গে হাত পা ছুঁড়ে আ আ শব্দে কাঁদতে শুরু করত। চোখে এক বিন্দু জল নেই, মুখভঙ্গির মধ্যে কাতরতা বা ক্ষোভ বা বেদনার ছায়া নেই, বরং মুখভঙ্গি দেখে সন্দেহ হয়, আভাস পাওয়া যাচ্ছে হাসির। হাত পা নাড়ার মধ্যেও একটা ছন্দ আছে। ডান হাতটা ও বাঁ পাখানা একসঙ্গে নড়ছে এবং বাঁ হাত ও ডান পা একসঙ্গে ঝাঁকি মারছে। ভবনাথ বাবু হাসতেন, ভবনাথ গৃহিণীও হাসতেন, বলতেন, দাও নাই, কি এনেছো বাপু? কেন কাঁদাচ্ছ? ভবনাথ বাবু তাকে হয়তো লজেন্স বের করে দিতেন এবং গিন্নিকে দিতেন জর্দার কৌটো। রংচঙে কৌটো দেখে দীপা ক্ষেপে উঠত। না, এই লজেন্স আমি নেব না, আমি ওই নেব। আরে, এই নিবি কি? এ তো জর্দা। আমি জর্দাই নেব। জর্দা নিয়ে তুই কি করবি? পান দিয়ে খাবো। তুই পান জর্দা খাবে কি? কেন খাবো না? তুমি খাও কেন? এবার আর শোভার সহ্য হয় না, হাতের কাজ ফেলে হনহন করে এগিয়ে আসে। বলতে বলতে আসে, জর্দা খাবি? ঠাকুমা জর্দা খান বলে তুইও খাবি? খাবোই তো। দাঁড়া না, খাওয়াচ্ছি তোকে জর্দা। জর্দা খাবি? খাবো। চুপ! হ্যাঁ, খাবো খাবো। চুপ! শোভা এবার এসে তার হাত ধরত। সঙ্গে সঙ্গে দীপা কেঁদে কোঁকিয়ে উঠত। ঠাকুরদা তার হাত ধরে বলতেন, ছাড়ো বৌমা, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে শোভা বলতো, না না বাবা, ও কি হচ্ছে দিন দিন বলুন তো? কাউকে মানছে না। আমাকে না মানুক, মাকে না মানুক, আপনাকে শুদ্ধ মানে না। আপনি ওর কীর্তি জানেন না। সেদিন আপনার একটা পোড়া চুরুট মুখে দিয়ে চেয়ারে বসেছিল, আমি দেখিনি। দেখলে ওকে ছ্যাঁকা দিয়ে দিতাম। মা দেখেছিলেন, মায়ের কাছে শুনলাম আমি। মা বারণ করলেন, নইলে। কথাটা অসমাপ্ত রেখে বউ বলতো, দেখুন তার ফল দেখুন, জর্দা খাবে। ভবনাথ বাবু এবার গম্ভীর হয়ে বলতেন, তুমি পোড়া চুরুট মুখে দিয়েছিলে? হ্যাঁ? দীপা মুখের দিকে তাকিয়ে বলতো, বাহ, আমি নেড়ে দেখছিলাম। তুমি নেড়েছো কেন? মিথ্যে কথা বলছো দীপা, তুমি মুখে দাওনি। সে তো বলতে যাচ্ছিলাম, নেড়ে দেখে মুখে দিয়ে দেখলাম ধোঁয়া বের হচ্ছে কিনা, আগুন আছে কিনা। ওয়ান্ডারফুল! মুখে দিয়ে দেখছিলে ধোঁয়া বের হয় কিনা, সেও আগুন আছে কিনা দেখবার জন্যে। তা হাতে নেড়ে দেখলে না কেন? বাহ, তাতে
ফুল মার্ক পেয়েছ, সমস্ত কসুর মাপ। দোষ যদি কারোর থাকে তবে সে দাদু। তার উপর পানিশমেন্ট, তাকে চুরুট ছাড়তে হবে। না ছাড়লে দীপা হ্যাজ এভরি রাইট টু স্মোক। তুমি মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। ভবনাথ বাবু তখন থেকে চুরুট ছেড়েছেন। গৃহিণী জর্দা পান অবশ্যই ছাড়েননি, এবং দীপাও জর্দা বা চুরুট কোনোটাই ধরেনি, পানও না। বরং এ সম্পর্কে তার যা আধুনিকতম মত তা হলো এই যে দুটোই নোংরা হ্যাবিট। পান জর্দা অধিকতর নোংরা এবং সিগারেট চুরুট আনহেলদি, বিপজ্জনক এবং দুর্গন্ধযুক্ত। বাবা, কেশে সারা হতে হয়, একবার টানলে সারাদিন কাশতে হয়। ওর থেকে মদ খাওয়া ভালো, যদি অবশ্য করা না হয়। ভবনাথ বাবু সবিস্ময়ে নাতনির দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলেন, এ সম্পর্কে অভিজ্ঞতা তোমার প্রত্যক্ষ নাকি? আস্বাদ গ্রহণ করেছ বা করছো নাকি? যদি বা প্রত্যক্ষ হয় দাদু, তবু ওর জন্য তোমার ওর করার কিচ্ছু নেই। নেহাতি ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাসে কেমিস্ট্রি পরীক্ষার উত্তর নির্ণয়ের মতো প্রয়োজনে টেস্ট করা, জীবনের সঙ্গে কোনো যোগ নেই। নেহাতি পাটিগণিতের উত্তরমালার উত্তর, তার বেশি কিচ্ছু নয়। এমএ পরীক্ষার পর কথাটা হয়েছিল। ভবনাথ বাবু অবাক হয়ে নাতনির দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ, কিন্তু পরেই সম্বিত ফিরেছিল। কারণ বর্তমানকাল অর্থাৎ 1962-63 সালের ছাত্রছাত্রী জগতের মধ্যেই তার নিত্য বিচরণ। তাদের জীবন তরঙ্গের উল্লাস ও উচ্ছ্বাস ও ক্ষোভ বিক্ষোভের বেগ তাকে টেনে সংযত করবার চেষ্টা করতে হয়েছে, এবং সারা জীবনে যে কর্মে তিনি অসাধারণ বলে খ্যাতি ও ব্যক্তিত্ব অর্জন করেছিলেন, সেই কর্মে তাকে হার মেনে মাথা হেঁট করে ওখান থেকে সরে আসতে হয়েছে। কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর নিয়ে এই কিছুদিন অর্থাৎ মাস আষ্টেক আগে ঘরে এসে বসেছেন। দীপা তখন সবে এমএ পরীক্ষা দিয়ে ঘরে বসে পড়াশুনো এবং গান বাজনা, সাহিত্য, সিনেমা নিয়ে ব্যস্ত ছিল। সেই তাকে উপদেশ দিয়েছিল, দাদু, তুমি ছেড়ে দাও চাকরি, তুমি পারবে না, এই যুগের মানুষ তুমি নও। তার মুখের দিকে তাকিয়ে ভবনাথ বলেছিলেন, ঠিক বলেছিস। তার কথা শুনেই তিনি চাকরিতে ছুটি নিয়ে ছুটির মধ্যেই রিটায়ার করেছেন। ঘরে বসেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন এবার দীপাকে নিয়ে পড়াশুনো করবেন। হয়তো পরিপক্ক জীবনের রসালো, নিটোল, প্রাণময় বীজ সম্পন্ন অন্তত একটা ফলও দিয়ে যেতে পারবেন। আরম্ভও করেছিলেন, কিন্তু ঠিক এই সময় বের হলো দীপার পরীক্ষার ফল। দীপা হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করলে সগৌরবে এবং সাফল্যের উৎসাহ উল্লাসে প্রায় হাউইয়ের মতো বেগে বাড়ি থেকে বেরিয়ে কিছুদিন ছুটে বেরিয়েছিল, মাস তিনেক। ভবনাথ বাবু সস্নেহে তার দিকে তাকিয়ে হেসেছিলেন, কিন্তু ওর ঠাকুমা ভবনাথ বাবুর স্ত্রী শঙ্কিত হয়ে তার পথ রোধ করেছিলেন। তার পিছনে দাঁড়িয়েছিল দীপার মা শোভা। পথ আগলে ঠাকুমা বলেছিলেন, না না দীপা, এভাবে বেড়ানো, এভাবে হই হই করা হতে পারে না। তুই ভাবছিস কি, মনে করছিস এমএ পাশ করে তোর ডানা গজিয়েছে? দীপা হেসে বলেছিল, তাহলে তো এক্ষুনি আকাশপথে উড়ে চলে যেতাম। না, সেসব কিছু হয়নি, এখন পথ ছাড়ো, আমার কাজ আছে। ঠাকুমা এবার স্বামীর দিকে তাকিয়ে বলেছিলেন, আমি সেই কোন বছর থেকে বলছি বিয়ে দাও, দীপার বিয়ে দাও। পড়াশুনো করতে চাই, বিয়ের পরে করবে, কিন্তু কে শুনছে আমার কথা? মেয়ে ঠাকুরদার আশকারায় একেবারে লক্ষ্মীবাই, রানী দুর্গাবতী হবার ওপরে আছে। না ঠাকুমা, আমি স্রেফ দীপা, দীপান্বিতা চ্যাটার্জি। কিন্তু পথ ছাড়ো,
আমি এই বাধা দেওয়াকে নিজের অপমান মনে করছি এবং আমি এ সহ্য করব না। অপমান? কি করে অপমান হলো? তোমরা অবিশ্বাস করছো আমাকে। পরীক্ষার খবর বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত না হোক আমি 50 বার শুনেছি আমি নাকি ভাবি না যে আমি মেয়ে। নোস তুই মেয়ে? প্রথম আমি মানুষ, তারপর আমি মেয়ে, এবং সেটা একটা অ্যাক্সিডেন্ট। সে কালা নেই। আজ মিসেস বন্দনায়ক কিছুদিন আগেও ছিলেন সিলনের প্রাইম মিনিস্টার। মিসেস কৃপালিনী এখনো ইউপির চিফ মিনিস্টার। সুতরাং মেয়ে হলে ঘরে থাকাই সব থেকে নিরাপদ এবং সেটাই কর্তব্য, এ আমি স্বীকার করি নে। ওই তো দাদু এসে গেছেন, জিজ্ঞাসা করো ওকে। দাদু মাথা হেঁট করে মাটির দিকে তাকিয়ে বলেছিলেন, সেই কথাই ভাবছি দীপা, তুই কদিন আগে স্মোকিং আর ড্রিঙ্কিং নিয়ে যে কথা বলেছিলি। ক্ষমা করো দাদু, একটু বাধা দিচ্ছি। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং কথাটা ব্যবহার করা চলে কি যা আমি সেদিন বলেছি তাতে? ধরো অসুখের মধ্যে ব্র্যান্ডি বা শরীরের জন্য ডিম, ব্র্যান্ডি খায় অনেকে, তাকে ড্রিঙ্ক বলা চলে না। তেমনি কেউ ও দুটো স্বাদ কেমন দেখলেও তা বলা যাবে না। তুমি কি বেশি জোর দাওনি? কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে দাদু, আমার বন্ধুরা সব অপেক্ষা করে থাকবে। ভাবনাথ বাবু বলেছিলেন, ওকে যেতে দাও বৌমা, গিন্নি পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দেব? দিতে হবে, নইলে হয়তো ভেসে যেতে হবে তোমাকে। বিষ্ণুপাদোদ্ভূতা গঙ্গাকে ব্রহ্মা রেখেছিলেন কমণ্ডলুতে। গঙ্গা কয়েক বিন্দু হতে বেড়ে বেড়ে যেদিন ছাপিয়ে পড়ল, সেদিন তার সামনে ঐরাবত ভেসে গিয়েছিল। ও দাদু, দাদু তুমি একটা ডার্লিং। এসব পুরাণ টুরান খুব ভালো লাগে না আমার, কিন্তু তুমি এমন সুন্দর ব্যবহার করো, ওয়ান্ডারফুল। ভেবো না, ভেবো না, ভেবো না, আই মিন ডোন্ট ওয়ারি। তোমাদের ঐরাবত সদৃশ্য দুর্দান্তদের ভাসিয়ে দেবার ক্ষমতা সত্যি আমার আছে। সেসব মিথ্যে হয়ে গিয়েছে। আজই, এইমাত্র, এই সন্ধ্যার মুখে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি টেলিফোন যোগে চরম খবর জানিয়ে দিয়েছে। বলেছে, দেখুন, আপনারা আমাকে চিনবেন না। আমি দীপার, মানে দীপান্বিতার, আপনার নাতনির সঙ্গে পড়েছি, একসঙ্গে পাশ করেছি। দীপান্বিতার আজ বিয়ে হয়ে গেল। এই ঘন্টা দুয়েক আগে দীপা আপনাকে একখানা চিঠিতে সব বিবরণ খুলে লিখেছে। চিঠিখানা আমি জানলাটা দিয়ে ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। ভেবেছিলাম হাতে হাতেই দেব, কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়ে তেমন সাহস হলো না, ভয় পেলুম। চিঠিখানা একটু খুঁজলেই পাবেন। বলেই রিসিভার নামিয়ে দিয়েছে। বৃদ্ধ ভাবনাথ বাবু বার কয়েক হ্যালো হ্যালো করে করে প্রায় দরদর করে নেমে গিয়েছিলেন নিচে বাইরের ঘরে, এবং চিঠিখানা খুঁজে বের করে খুলে পড়ে হতবাক হয়ে গেছেন। দাদু, আমাকে তোমরা ক্ষমা করো, অন্তত তুমি ক্ষমা করো, কারণ তোমার কাছে দেনা পাওনার হিসেব আমি হিসেব করে দেখেছি। ন্যায্য পাওনার থেকেও অনেক বেশি আমি পেয়েছি। অন্যদের কথা থাক, তাদের কাছে ক্ষমা আমি চাইব না, প্রয়োজন নেই। আমি আজ বিয়ে করলাম, তাকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, অনেক দিন থেকে। বিয়ে এতদিন করিনি, করব কি করব না লড়াই করেছি মনে মনে। কোনো দিকেরই ঠিক জিত হয়নি বলে করিনি।
আজ বিয়ে করে ফেললাম। পাত্র তোমাদের অপরিচিত নয়। আমাদের বাড়িতে সত্যদাসী ছিলেন, সেই সত্যদাসী দৌহিত্র দেবপ্রিয় হালদার। নিশ্চয়ই তাকে তোমার মনে আছে। আমাদের বাড়ি প্রায় আসতো, অনেকবার তাকে সাহায্য করেছ। হায়ার সেকেন্ডারির সময় ফিজের জন্য 50 টাকা দিয়েছিলে। তাকেই বিয়ে করলাম। দুজনে দুজনকে অনেকদিন থেকে ভালোবাসতাম। দেবপ্রিয়ের পরিচয় অবশ্য আজ সত্যদাসী ঝিয়ের দৌহিত্রই শুধু নয়, দেবপ্রিয় MA পাশ করেছে, চাকরিও করে। আমি নিজেও একটা চাকরি নিয়েছি কাল, তোমাকে জানাইনি। কলেজে লেকচারারের কাজ নিয়েছি। দাদু, তোমাদের কাছে দাবি আমার কিছু রইল না। তোমার বাড়ি, তোমার টাকা যদি কিছু থাকে, সেই টাকা বা অন্য যা কিছু হোক, যা তোমার উত্তরাধিকারী হিসেবে আমি পেতে পারি, তার উপর সব দাবি আমি গুটিয়ে নিচ্ছি। অন্যায় করেছি বলে নিচ্ছি, এটা ঠিক নয়। তোমরা এইটাই করতে পারো, অর্থাৎ আমাকে বঞ্চনা করে শাস্তি দিয়ে খুশি হতে পারো বলি গুটিয়ে নিচ্ছি। তুমি আমার প্রণাম যেন। ঠাকুমাকে মা, আমার প্রণাম গ্রহণ করতে তোমাদের পক্ষে কোনো বাধা আছে কিনা জানি না। তোমাদের পরলোকের মসৃণ পরিচ্ছন্ন পথে কাঁটা ছিটিয়ে না দেয়। ইতি দীপান্বিতা। কেউ লক্ষ্য করেনি, লক্ষ্য করবার মতো ব্যাপারই ছিল না সেটা। এমন এ সংসারে হামেশাই ঘটে থাকে। 24 ঘন্টার ঝি সত্যদাসী ভবনাথ বাবুর বাড়িতেই প্রায় শেষ জীবনটা কাটিয়ে গেছে। সত্য মরে গেছে, কিন্তু সত্য নেতা নামটা আজও রয়ে গেছে এ সংসারে। আজও ভবনাথ গৃহিণী বলেন, সত্য গেল, কিন্তু সত্য নেতা নিত্য সত্য হয়ে গেল। নিত্য সত্য কথাটা জুগিয়ে দিয়েছেন ভবনাথ বাবু। ওটা ভবনাথ গৃহিণীর মাথা থেকে বেরোয়নি। সত্য যে নেতা নিয়ে ইটো জায়গা পরিষ্কার করত, সেটা সে কখনো ধুয়ে পরিষ্কার করত না, অন্তত চোখে কেউ দেখতে পেত না। গৃহিণী সে কারণে সত্যকে তিরস্কার করতেন, কিন্তু সত্য তা শুনতে পেয়েও শুনত না। সে নীরবে আপনার কাজ করে যেত। নেতাটা পড়ে থাকত বারান্দার ধারে। কেউ খেয়ে উঠলেই সত্য থালাখানা উঠিয়ে নিয়ে নেতাটা দিয়ে জায়গাটা মুছে নেতা এবং সক্রি থালাখানা নিয়ে বেরিয়ে যেত। পথে বারান্দায় নেতাটা ধপ করে ফেলে সক্রি থালা বাসন নামিয়ে দিত কলতলায়। বধূ দেখতে পেলে বলতেন, সত্য, ও কি হলো? অসত্য, ওই কি একটু জায়গা ঘোচানো হলো? অসত্য। কিন্তু কে কাকে কি বলছে? সত্য রান্নাঘরের দরজায় এসে ঠাকুরের সঙ্গে কলহ কিংবা গল্প জুড়ে দিত। গৃহিণী খুব জোরে চিৎকার করতেন, সত্য। এবার সত্য ঘাড় ঘুরিয়ে বলতো, কি গো, কি বলতেছো? ওই এঁটো নেওয়া হলো? ও নেতাটাই তো এঁটো। কবে কেচেছো ওটা? এটো কাটা নেবার নেতা সে আবার কে কতবার কাচে গো? কাচতে গেলে কতবার কাচবো? আর কত কাপড় জোগাবে তোমরা? কিন্তু এঁটো হলো যে। না, কেন এটো হবে? এঁটো ঘুচিয়ে ওটাও এঁটো হলো না? না, আমার নেতা ভোরবেলা কেচে রোজ খানিকটা করে গোবর দিয়ে রাখি। গোবর দিলেই তো শুদ্ধ। ভবনাথ বাবু শুনে হেসে বলেছিলেন, ওর নাম হলো সত্য, তার নেতা। সে তো একসঙ্গে সত্য এবং নিত্য বস্তু। সত্য নিত্য নেতা, ওতে বিশ্বভুবন পবিত্র এবং পরিচ্ছন্ন। এই আপনি ঠিক বলেছেন বাবা। দিন রাত সক্রি সক্রি
এটো সকরি, এই জাত গেল গেল, এই ছোঁয়াচে পড়লুম, এ সব বাতি। ওই তো ছোট ছেলে খেয়ে কাপড়ে হাত মুছে উঠে গেল। বাবুরা নেমন্তন্ন খেলে, খেয়ে গেলাসে হাত চুবিয়ে ধুয়ে রুমালেই হাত মুছে পকেটে পুরে উঠে গেল। গায়ে শাল দোশালা সবই তো এটো হলো, তাহলে কিন্তু তা হয় না। কে কাছে ওসব? এটো মনে করলেই এটো, আর না করলেই নয়। সত্য দক্ষিণে লোক, 24 পরগনার লোক, যাতে কাওড়া যুগী বা ওই রকম কোনো জাতের হবে সে সম্পর্কে খুঁটিয়ে কেউ কোনো খোঁজ করেনি, দরকারও ছিল না। শহর কলকাতা, তার উপর 1930 সালের পরবর্তী যুগ, ছুতমার্গ, জাতি বিচার এসব তুলে দেবার কালের পাট উঠেছে। তার সঙ্গে মেয়েদেরও রান্নাশালা থেকে হাতা খন্তা ছেড়ে এবং ঘরকন্যার পাটকাম ছেড়ে বাইরে সম্মানজনক কাজের নিমন্ত্রণ আসবে আসবে বলে একটা কানাকানি উঠেছে হাওয়ায়। তার জন্য ঘরের কাজ করবার জন্য যে কোনো জাতের মানুষ হলেই হবে, এইটাই চল হয়ে গেছে জীবনে। ভবনাথ বাবুর গৃহিণীর বাইরের কাজ করবার রুচি ছিল না, সাধ্যও ছিল না, কিন্তু ঘরকন্যার কাজ করবারও রুচি বা সাধ্য দুটোর কোনোটাই ছিল না। কাজেই জাত বিচার ছিল না বা করেননি, শুধু দেখেছিলেন চেহারাতে মেয়েটার হাতের জল মুখে দিতে রুচি হয় কিনা। তা সত্যের সে স্ত্রী ছিল না, এবং সত্যর একটা গুণ ছিল, সত্য বিপদের সময় খুব করত, এবং সত্যর এমন একটি অন্তর ছিল যে অন্তর দিয়ে সে না ভালোবেসে পারত না। এই সত্যবালার দৌহিত্র মনে পড়ে বই কি সকলের। একটি 8-9 বছরের সবল সুস্থ কালো কালো ছেলে, নাম দেবু। সে আসতো, দিদিমার কাছে আসতো বই কিনবার টাকা নিতে, কিংবা জামা কাপড় কিনবার টাকা নিতে। মাথায় তেল একটু বেশি দিত, সর্ষের তেল, পরনে ছিটের ইজের আর গায়ে একটা হাফ শার্ট। ছেলেটা পাঠশালায় পড়ত, পড়াশুনোয় ভালো, কিন্তু বাপ চায় না বই, স্লেট, খাতা, পেন্সিল, জামা প্যান্টের টাকা দিতে, তাই মা পাঠাতো নিজের মায়ের কাছে। মা কলকাতায় বাবুর বাড়ি কাজ করে, বাবু কলেজের মাস্টার, ভালো লোক। সত্য মাসে খেয়ে দিয়ে 5 টাকা মাইনে পায়। টাকাটা খরচ হয় না, জমে। তার থেকে 5-7টা টাকা যা পারে নিশ্চয়ই দেবে নাতির পড়ার জন্য। ভবনাথ বাবুর ভালো লেগেছিল ছেলেটিকে। তিনি তাকে বছরে পুজোর সময় সত্যিকারের খাকি প্যান্ট, খাকি শার্ট এবং গেঞ্জি স্যান্ডেল দিতেন, এবং স্কুলের সেশন আরম্ভে যা বই লাগতো দিতেন। তখন দীপার বয়স কত? যখন দেবু প্রথম আসে তখন দেবুর বয়স ছিল 8-9, দীপার বয়স ছিল 5-6, 6 না 5ই, কারণ সেই বছরই দীপার বাপ নবেন্দু মারা যায়। দীপার সমাদর তখন শ্রাবণ ভাদ্রের অমাবস্যার কোটালের বানের মতো ফুলে ফেপে উঠেছে। বাপের অভাব যাতে অনুভব করতে না পারে, যাতে এই মর্মান্তিক বিয়োগের অসহ্য বেদনা সহ্য করতে না পারে, তার জন্য সে তখন যা চাইত তাই পেত, এবং না চাইতেও অনেক কিছু পেত দুহাত ভরে। যা খেলো জিনিস নয়, দামি জিনিস। দামি জামা জুতো থেকে সেলুলয়েডের পুতুল, ঘুমুলে অর্থাৎ শুইয়ে দিলে চোখ বোঝে, উঠিয়ে দাঁড় করালে একটি শব্দ করে চোখ খোলে, তাকে দুধ খাওয়াবার জন্য তার ঠোঁটের ঠাঁইটাতে ছুরি দিয়ে কেটে ছিদ্র করেছিল, এবং সত্য সত্যই খানিকটা দুধ নিয়ে তার ভিতরে ঝিনুক বা চামচে করে খাইয়ে দিত। দেবু অবাক হয়ে দেখত, এবং এই মেয়েটির কোনো আদেশ পালন করবার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করত। শুধু পুতুল জামা জুতোর মধ্যেই দীপার ঐশ্বর্য সীমিত ছিল না, তার ঐশ্বর্যের মধ্যে ছবির বই ছিল অনেক। সে দেশি, বিলিতি, আমেরিকান, রাশিয়ান অনেক রকম। তাছাড়া ছবি আঁকার সরঞ্জাম ছিল, সুন্দর খাতা, রঙের পেন্সিল, ওয়াটার কালার বাক্স,
তুলি, হারমোনিকা, তার সঙ্গে খেলার বন্দুক পিস্তল পর্যন্ত। দেবু সতৃষ্ণ দৃষ্টিতে দেখত এই সম্পদগুলি। কখনো কখনো সভয়ে সসংকোচে স্পর্শ করত, নেড়ে চেড়ে দেখত। কখনো দীপা ছো মেরে কেড়ে নিত। কখনো বলতো, নিবি নিবি তুই, কিনে দেব তোকে, দাদুকে বলবো কিনে দেবে। কখনো বা সাময়িকভাবেই দিয়ে দিত একটা কিছু, না না তোকে দিলাম, তারপর সেটাকে আবার কেড়ে নিত, দে দে। দেবু সারাক্ষণই বোবার মতো বসে থাকত। ভালো কথাতেও বোবা হয়ে থাকত, মন্দ কথাতেও তাই থাকত। এরপর বছর 5 সত্যদাসী বেঁচে ছিল। দেবু 5 বছরে 10-12 এসেছিল। শেষবার যখন আসে তখন দেবুর বয়স 14-15। তখন তাদের দেশের স্কুলে ক্লাস 7-এ উঠেছে। সত্যদাসী মারা গিয়েছিল। তার শ্রাদ্ধের জন্য কিছু চাইতে এসেছিল দাদুর কাছে। সঙ্গে এসেছিল দেবুর মা। হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় তার মা চিঠি লিখেছিল, ফিস দাখিল করতে হবে, টাকা নেই, টাকা না হলে দেবুর পরীক্ষা দেওয়া হবে না। টাকা ভবনাথ বাবু পাঠিয়ে দিয়েছিলেন, 50 টাকা পাঠিয়েছিলেন। তাতে গৃহিণী আপত্তি করেছিলেন, কিন্তু ভবনাথ বাবু বলেছিলেন, দি পাঠিয়ে চেয়েছে। আর দেখো, ওর দিদিমা করত দাসী বৃত্তি, মা বাপ নেহাতে গরিব গেরস্ত। ছেলেটা যদি লেখাপড়া শিখে বড় মানুষ হয়, তবে তার কিছু পুণ্য তোমাদের সংসার পাবে, তোমাদের কথা বড় মুখ করে বলবে। গৃহিণী আর আপত্তি করেননি। দীপা খুশি হয়েছিল এবং বিস্মিত হয়েছিল সেই বোকা বোকা ছেলেটা। দীপা ঠাকুমাকে বলেছিল, কি বোকা আর কি ভীতু ঠাকুমা, তোমাকে কি বলবো, ফ্যাল ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতো। দীপা তখন ক্লাস 9 পার হয়ে 10-এ উঠেছে। তারপর আর সত্যদাসীর নাতির খবর কেউ রাখেনি। ভবনাথ বাবুর গৃহিণী কপাল চাপড়ে কাঁদলেন। ছি 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 ছি, সত্যদাসীর নাতি সেই ছেলেটাকে তার মধ্যে পেলে কি, দেখলেই বা কি, লেখাপড়াতে সেও এমএ, দীপাও এমএ, ডাক্তার নয়, প্রেমচাঁদ রায়চাঁদ না তাও নয়, তাহলে কি সে? রূপ গুণ কি, কি রূপ দেখলে সে তার মধ্যে? গাঢ় মধুর মতো গায়ের রং, বোকা বা অত্যন্ত অহংকারী স্বল্পভাষী ছেলে দেবপ্রিয় হালদার। লম্বায় প্রায় 6 ফুটের কাছে, পেশিবহুল দেহ, টিকলো নাক, চোখ দুটো ছোট কিন্তু অসাধারণ তীক্ষ্ণ। মাথার চুল যত পুরু তত শক্ত এবং সোজা। ছোট ছোট করে কাটার জন্য চুলগুলো খাড়া সোজা হয়ে থাকে, কাটা ধানের গোড়ার মতো। ইউনিভার্সিটিতে ছেলেটি সাধারণ ছেলে, তার বেশি কিছু নয়। না দাদু, খেলাধুলায় অর্জুনও নয়, কর্ণও নয়, পড়াশুনোয় বৃহস্পতিও নয়, বুধও নয়, অভিনয়েও শিশির কুমার, উত্তম কুমার, এমনকি কোনো অধম কুমারও নয়, গানেও পঙ্কজ মল্লিক, হেমন্ত মুখুজ্জের নয়, সেসব কিছুই নয়। কিন্তু তবু যে কেন ভালো লাগলো তা বলতে পারবো না, ভালো লাগলো। এমনকি সত্যদাসী দৌহিত্র বলেও ভালো লাগেনি, কারণ ওর পরিচয় তো পাইনি তখনও, এবং চিনতেও ওকে পারিনি। দেবুকে দেবু বলেই জানতাম, দেবপ্রিয় হালদার এই পুরো নামটা আমি কোনোদিন শুনিনি। তবু ভালো লাগলো। ইউনিভার্সিটিতে একটি ছেলে পড়ে, প্যান্ট পরে না, হাওয়াই শার্ট পরে না, মালকোচা মেরে ধুতি পরে, আর শেক্সপিয়ার কলার ফুল হাতা টেনিস শার্ট পরে, পায়ে স্যান্ডেল পরে না, কেডস পরে,
মাথার চুলে তেল দেয়, দেখা হলে পাশ কাটিয়ে চলে যায়। খুব কম ছেলের সঙ্গে আলাপ করে কথা কয়, তবু চোখ আকর্ষণ করে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরই চোখে পড়ল। সমীদের বাড়িতে ওকে একদিন দেখলাম, দেখে জিজ্ঞাসা করলাম, বোকা বোকা ছেলেটা কে রে সমী? সমীকে তো তুমি চেনো দাদু, সমীর হাতেই চিঠিখানা দিয়েছিলাম তোমার হাতে দিতে, সেই তোমাকে ফোন করেছিল। বাড়ির দরজায় গিয়েও তোমার সঙ্গে দেখা করতে পারিনি, চিঠিখানা সে ফেলে দিয়ে বাড়ি ফিরে ফোন করেছিল তোমাকে। অথচ সমীকে তো জানো তুমি, সে কত প্রগ্রেসিভ, নিজের বাড়িতে সে কাউকে গ্রাহ্যই করে না। সমী বললে, দাদার সঙ্গে পড়ে, দেবপ্রিয় হালদার, আমার ভাইপোকে পড়াই যে, দেখিসনি কোনোদিন? ভবনাথ বাবু খুঁজে খুঁজে ঠিক বের করেছিলেন দীপার নতুন নেড়। কথা হচ্ছিল দীপার সঙ্গে তাদের। ভবনাথ বাবুর পাশে ভবনাথ বাবুর স্ত্রী এবং দীপার মা শোভা। ছোট একটি 2 কামরার ফ্ল্যাট। ইমপ্রুভমেন্ট ট্রাস্ট যেসব নতুন বাড়ি করেছে সাধারণ মানুষের বাসস্থানের সংস্থান করতে, তারই মধ্যে মানিকতলা খালের ওপাশের বাড়িগুলির মধ্যে একটি ফ্ল্যাট। এরই মধ্যে একরকম করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আসবাব বলতে 2খানা সিঙ্গেল বেড, তক্তপোষ জোড়া দিয়ে ডবল বেড করে বিছানা পেতেছে। বিছানা সবই নতুন, সস্তা কাঠের 4টে টেবিল, 2টো মিলিয়ে তার উপর প্লাস্টিকের টেবিল ক্লথ পেতে খাবার টেবিল করেছে, আর একটা তার ড্রেসিং টেবিল। দেওয়াল ঘেঁষে টেবিলটাকে রেখে দেওয়ালে ঠেসান দিয়ে 1খানা আয়না রেখে তার উপর তার প্রসাধন দ্রব্য সাজিয়ে রেখেছে, আর 2টো টেবিল তাদের লেখাপড়া করার জায়গা। একটি ঠিকের ঝি আছে। রান্না দীপান্বিতা নিজেই করে। দেওয়ালের গায়ে ওদের কতকগুলো ফটোগ্রাফ টাঙানো, দেখে বোঝা যায় ব্যাপারটা বেশ কিছুদিন ধরে মাটির তলায় বীজ ফেটে অঙ্কুর, অঙ্কুর থেকে পাতা এবং তার থেকে শাখা মেলে বড় হয়ে ফুল ফুটিয়েছে। ভবনাথ বাবু অনেকটা অবাক বা হতবাক হয়ে গেলেন দীপান্বিতার নতুন সংসার পাতার রকম দেখে। এত অভাব, এত দৈন্যের মধ্যে দীপান্বিতা পুরো একটা দিন বাস করতে পারে বলে তার ধারণা ছিল না। ভবনাথ বাবু জীবনে কম উপার্জন করেননি। তিনি সরকারি কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল, পূর্ণ 40 বছর। জীবন আরম্ভ করেছিলেন 40 বছর আগে 150 টাকায়, তারপর মাইনে 1000 ছাড়িয়েছিল। তার সঙ্গে 2-1টা ছাত্র পড়িয়েছেন, রাজা রাজরার ছেলে। তার উপর বই কিছু লিখেছেন, সেসব বইয়ের বিক্রি আছে। নিজে বাড়ি তৈরি করিয়েছেন। বাকি টাকা দেখে শুনে হিসেব করে ভালো শেয়ারে লগ্নি করা আছে। আজও বই এবং শেয়ার প্রভৃতির আয় থেকে তার আয় 800-900 টাকা। সংসারে এই দীপাই তাদের সকলের জীবনের ভরসাস্থল, আশার প্রদীপ। তাকে তারা বিলাসিনী করে গড়েননি। দীপার প্রসাধনের টেবিলে লিপস্টিক, রুজ এ কখনো দেখা যায়নি, এ কথা ঠিক, কিন্তু তার পরিচ্ছদের শুভ্র মহিমা বা রঙিন হলে পরিচ্ছন্নতা কখনো জীর্ণতায় অথবা মালিন্যে মলিন হয়নি। সে ইতিহাস পড়ত, কিন্তু তার ঘরে কাব্য ও সাহিত্য গ্রন্থের মূল্যবান সঞ্চয় ভবনাথ বাবুই সাজিয়ে দিয়েছিলেন। যামিনী রায়ের, গোপাল ঘোষের ছবি ভালোবাসে দীপা, তাও তার দেওয়ালে তিনি নিজে কিনে এনে টাঙিয়ে দিয়েছেন। ভালো রেকর্ডের সঞ্চয় করে দিয়েছেন। একখানি সুন্দর সিঙ্গেল খাট, সুন্দর বিছানা, একটি সিঙ্গাপুরি বেতের সোফা সেট দিয়ে সাজানো তার ঘর। এখনো তার ঠাকুমা দুবেলা দাঁড়িয়ে থেকে তাকে দুধ খাওয়াতেন। সে ছোট মেয়ের মতো লাফাতে লাফাতে, বাপরে বাপরে বাপরে, গ্র্যানি গ্র্যানি গ্র্যানি, ও গ্র্যানি, চরণে ধরছি, প্লিজ 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 গ্র্যানি, মাফ করো, চর্বিতে ঢ্যাপসা হয়ে যাব, প্লিজ 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 প্লিজ। তবুও তার অব্যাহতি ছিল না। তার ঠাকুরমার মেজাজ এমনিতে বেশ,
কিন্তু খারাপ হলে রক্ষে রাখেন না। হয়তো তিনি দুধের গ্লাসটা নিয়ে গিয়ে নর্দমায় ঢেলে দিয়েও ক্ষান্ত হন না। বাড়ির সমস্ত দুধের কড়াইটাই উল্টে ফেলে দেন এবং নীরবে গিয়ে বসেন, বাড়িটা থমথম করে। কিছুক্ষণ পরই সামান্য কোনো একটা অজুহাত পেলেই মেঝের উপর বার কতক মাথা ঠুকে দেন। দেন আর নয়, দিতেন। কারণ দীপা আজ নতুন সংসার পেতেছে। কিন্তু যা চোখে দেখছেন তা পরম বিস্ময়কর তার কাছে এই যে, এই সংসারের এই দরিদ্র আবেষ্টনীর মধ্যে দীপা হাসছে কি করে? কি দেখে সে ভুলল? কোন আশার ফুল আজ তার মনের মধ্যে ফুটছে? দীপা বললে, বললাম তো দাদু, ওর যে রূপ, সে রূপের মধ্যে একটা শিষ্ট এবং শক্ত পুরুষকে আমি পেয়েছি। এই কথা বলছি না যে ও রূপের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আমি দেখেছিলাম, তা আমি দেখিনি। সাধারণ ছেলে, ইউনিভার্সিটিতে কোনো ক্ষেত্রেই দেবপ্রিয় জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। সে অর্জনের চেষ্টাও ওর ছিল না। তবু ওকে ভালোবাসলাম। বাসলাম নয়, বেশে ফেললাম। সে ভালোবেসে ফেলার মধ্যে কোনো চলতি রোম্যান্স নেই। সমিতাদের বাড়িতে ওকে দেখলাম। সমিতা দাদার সঙ্গে পড়তো দেবপ্রিয়। ওর অভাবের কথা তো বলতে হবে না তোমাকে। তোমার বাড়ির সত্যদাসী ছিয়ে দৌহিত্র। হায়ার সেকেন্ডারি পাশ করে ইতিহাসে সেকেন্ড ক্লাস অনার্স নিয়ে পাশ করেছিল। এমএ পড়ারও কোনো কল্পনা ওর ছিল না। বিএ পাশ করে বারাসতে হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি নিয়েছিল। বছরখানেক চাকরি হতে না হতে ওর মা মারা গিয়ে ওকে খালাস দিয়ে গেল। ওর বাপ ঝপ করে একটা বিয়ে করে বসল। ওর ছোট ভাই একটা ছিল, সে ক্লাস 8 পর্যন্ত পড়ে পলিটিক্যাল লিডার হবার জন্য ভেসেছিল। সেও সংসারের সব বন্ধন কাটিয়ে বেরিয়ে পড়েছে। দেবপ্রিয় এবার স্কুলের চাকরি ছেড়ে এমএ পড়তে এলো কলকাতায়। বাপ বলেছিল, কোনো টাকা পয়সা আমি দেব না, আর আমার জমি জেরাত যেটুকু আছে তাও তোমরা পাবে না। পড়িয়ে মানুষ করে দিয়েছি, এবার তোমরা দেখে শুনে খুঁটে খাওগে। এসে ভর্তি হলো সমিতার দাদার সঙ্গে। বারাসত থেকে যাতায়াত করত। শান্তশিষ্ট ছেলে, বোকা, লাজুক। সমিতার দাদা রঞ্জিতের খানিকটা অনুগত গোছের। রঞ্জিত ভালো ছেলে। ইতিহাসে বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছিল, কিন্তু বড্ড বেশি হই হই করে। না করলে স্ট্যান্ড করতে পারত। শান্ত মোটা মেধার ছেলেটি রঞ্জিতের কাছে তার নোট নকল করে নেবার অনুগ্রহ চেয়েছিল। আলাপ সেই সূত্রে। অনুগ্রহ যে চায় তাকে ভালো লাগে দাদু। রঞ্জিতেরও ভালো লেগেছিল। তার উপর দেবপ্রিয়র একটা গুণ ছিল, তার হাতের লেখা খুব ভালো ছিল। রঞ্জিতের নোট থেকে সে নিজে কপি করে নিয়েছে, আবার অন্যের নোট থেকে রঞ্জিতকে তাদের নোট কপি করে দিয়েছে। স্কুলে চাকরি করে যে টাকাটা জমিয়েছিল সেটা খরচ হয়ে যেতেই মুশকিলে পড়েছিল। সেই মুশকিল থেকে উদ্ধার করতে সমিতার দাদা ওকে নিজের বাড়িতে ওর 2 ভাইপোকে পড়াবার একটা চাকরি জুটিয়ে দিয়েছিল। সন্ধ্যের পর এসে পড়িয়ে বারাসত ফিরত। আমাদের তখন কলেজের পালা। ইউনিভার্সিটি পৌঁছতে 2 বছর দেরি। আমি সমিতার বাড়ি যেতাম, কিন্তু বিশ্বাস করো দাদু, বছর খানেক মানুষটা চোখেই পড়েনি আমার। এমনকি সমিতারও চোখে ঠিক পড়েনি, কারণ কোনোদিনও ওর কথা কোনো প্রসঙ্গে সে আমাকে বলেনি। মানুষটিও কোনোদিন সমিতার দিকেও তাকায়নি, সমিতাও গ্রাহ্য করেনি। 1 বছর পর ইউনিভার্সিটিতে ইউনিয়নের ব্যাপার নিয়ে রঞ্জিতের পাশে ধুতি, কাপড়, কেটস পরে চকচকে তেল দেওয়া চুল নিয়ে লম্বা ছেলেটিকে দেখে চমক লাগলো। সমীকে জিজ্ঞাসা করলাম, বোকা বোকা চেহারার ও ছেলেটা কে রে সমী? তো দাদার সঙ্গে ঘুরছে? দাদার সঙ্গে পড়ে, দাদার চেলা, দেবপ্রিয় হালদার। আমার ভাইপো দুটোকে পড়ায় যে, দেখিসনি আমাদের বাড়িতে?
না তো, তুইও তো কোনোদিন বলিসনি। বলিনি নাকি? মনে পড়ে না ভাই। তা হবে। আচ্ছা, বোকা না খুব স্টাইলিস্ট বলতো? মানে? মানে ওর এই স্বল্পভাষিত্ব একটা স্টাইল না একটা অকৃত্রিম বস্তু? অকৃত্রিম ব্যাপার। সবটাই, পায়ের কিডস থেকে ওই টুইল শার্ট পর্যন্ত। এতটা হলপ করে আমি বলতে পারবো না, তবে লোকটি বিনীত, আর খানিকটা সাইও বটে, এবং গোয়ারও খানিকটা, যাকে বুলডগ টেনাসিটি বলে তাই ওর আছে। অন্তত দাদা তাই বলে। আমি ওদিকে ঘেঁষি না, ওই দেখা হলে নমস্কার পর্যন্ত। অত্যন্ত আনইন্টারেস্টিং লোক। মাস দুয়েক পর রঞ্জিতের জন্মদিনে ওর সঙ্গে মৌখিক আলাপ হলো। নেহাতি মৌখিক আলাপ। ওর নাম দেবপ্রিয় হালদার, রঞ্জিত তার বন্ধু, আর আমার নাম দীপান্বিতা চ্যাটার্জি, আমি সৌমিতার বন্ধু। এই পর্যন্ত, এর বেশি নয়। শান্তশিষ্ট মানুষটিকে খারাপ লাগলো না, তবে যাতে রাগ বা অনুরাগ জাগাতে পারে, মেয়েদের বিক্ষুব্ধ বা প্রীত করতে পারে, তার কিছুই ওর মধ্যে ছিল না। এবং আমি মুহূর্তের জন্য ভাবতে পারিনি যে ওর প্রতি আমি আকৃষ্ট হতে পারি কোনোদিন। তবু একদিন অনুভব করলাম ওকে আমার অত্যন্ত ভালো লেগে গেছে। কেন লেগেছে তা জানি না, তবে লেগেছে। ও পরীক্ষার জন্য সমীর ভাইপোকে পড়ানো ছেড়ে দিলে। সমীদের বাড়ি আর আসে না, ইউনিভার্সিটিতেও আর আসে না, তাকে দেখতে পাই না। এটা আমার অত্যন্ত খারাপ লাগলো। মনটা যেন কেমন হয়ে গেল। অনেক ভেবে আমি দেখেছি দাদু, যা সিদ্ধান্তে পৌঁছেছি তা শুনলে হয়তো দুঃখ পাবে, শিউরে উঠবে তুমি। তার উপর কোনো রোম্যান্সের গিল্টি নেই, কোনো ঘটনাচক্রের দেনা পাওনা বাবদ ঋণী মনের, কৃতজ্ঞ মনের আত্মসমর্পণ নয়। সে শুধু বায়োলজি। মানুষের সভ্যতার এটা হয়তো লজ্জার কথা, কিন্তু এতে সত্য। সেকালে স্বয়ম্বর সভায় রাজকুমারীর পানি প্রার্থীরা বসতেন। রাজকুমারী মালা হাতে এক একজনের সামনে দাঁড়িয়ে দেখতেন। তার গুণের কথা বলতো চারণেরা বা ঘটকেরা। যাকে পছন্দ হতো মেয়ের, তাকে সে বড় মাল্য দিত। দেখে ভালো লাগাটা একেবারে নাকচ কোনো কালেই হয়নি, হবেও না। ও ধন, মান, গুণ, যশ, প্রতিষ্ঠা, ওগুলো সব পরের কথা। হৃদয়ের মিল, মনের মিল পরে হয়। চোখে দেখে ভালো লাগাটাই আগের কথা। সেই ভালো যে কখন কবে লেগেছিল জানি নে, তবে সেটা অনুভব করলাম দেবপ্রিয়কে কিছুদিন না দেখতে পেয়ে। হঠাৎ একদিন সমী বললে, আজ একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল রে দীপা, ভারী খারাপ লাগছে। কি হলো? আজ সকালে দেবপ্রিয় এসেছিল আমাদের বাড়ি। ইন্দ্রজিৎ আর অভিজিৎকে পড়ানোর দরুন 100 না 80 টাকা ওর পাওনা ছিল। টাকাটা একরকম জমা রেখেছিল, দরকারের সময় নেবে বলে। টাকাটা দাদা বাবার কাছ থেকে নিয়ে খরচ করে ফেলেছে, ও তা জানতো না। দেবপ্রিয় সকালে এসেছিল, রঞ্জিত বাড়ি ছিল না। অগত্যা দেবপ্রিয় একখানা স্লিপ লিখে ইন্দ্রজিতের হাত দিয়ে বাবাকে পাঠিয়েছিল। টাকাটা আজ আমার খুব দরকার। জানিস তো, বাবা না এইসব ক্ষেত্রে খুব টাচি। উনি খুব রেগে গিয়ে বেরিয়ে এসে বললেন, টাকা? কিসের টাকা? টাকা তো সব পাই পয়সা নিয়ে গেছো তুমি। বেচারি বলে ফেললে, আগে আগে না, ওটা আমি পরে নেব বলে নিইনি। বাবা বললেন, না, রঞ্জিত তোমাকে নিশ্চয়ই দিয়েছে। আমি তোমাকে দেবার জন্য তার হাতে দিয়েছি, আমার স্পষ্ট মনে পড়ছে। সে এসে আমাকে বললে, বাবা, দেবপ্রিয়র টাকাটা বড় দরকার। আমি বললাম,
বেশ, নিয়ে যাও। সে তোমাকে দেয়নি এ হতে পারে না। ও হতভম্ব হয়ে গেল। বার তুই আগে আগে করতেই বাবা টেম্পার লুজ করে যা তা করে বসলেন। ইন্দ্রজিতের রেজাল্ট ভালো হয়নি বলে বললেন, টাকা তো নিয়েছো ফাঁকি দিয়ে, তার উপর টাকা একবার নিয়ে আবার চাইতে এসেছো এইভাবে। গেট আউট, গেট আউট। বেচারা বেরিয়ে গেল মাথা হেট করে। তারপর দাদা এসে বললে, এ হে সমী, ভারী অন্যায় হলো রে, টাকাটা ও সত্যিই পাবে, আমি টাকাটা খরচ করে ফেলেছি, ওকে আমার বলা উচিত ছিল। দেবু, টাকাটা দরকার হলে আমার কাছে চাস, যেন বাবার কাছে চাইতে চাস না। কি চাস নে? দাদা তো আজ বিকালে যাবে বারাসাত, ওর ওখানে। আমার কিন্তু ভারী খারাপ লাগছে রে। কথাটা শুনে আমারও খুব খারাপ লাগলো সেদিন। তার মধ্যে সমীর বাবার কি দাদা রঞ্জিতের অন্যায়ের উপর রাগের খারাপ স্বাদটা বড় নয়। বড় হয়ে উঠল দেবপ্রিয়র অবস্থাটা, ওটা ভারী খারাপ লাগলো এবং ওর উপরে একটা আশ্চর্য রকমের রাগ হলো, যার মধ্যে ওর উপর সহানুভূতিটাই বড়। একটি শান্তশিষ্ট মানুষের এ কি দুর্ভোগ! এই দুর্ভোগ সে কেন ভোগ করে? কেন সে মাথা পেতে নেয়? কেন প্রতিবাদ করে না? দেবপ্রিয় হেসে উত্তর দিয়েছিল, রাগ করতে আমি ঠিক পারি নে, ওটা আমার আসে না, ভারী খারাপ লাগে। দাদু, ওই দিন যেদিন সমী কথাগুলো আমাকে বললে, ইউনিভার্সিটিতে ক্লাস থেকে বেরিয়ে এসে লাইব্রেরি যাওয়ার পথে আমাকে বললে। তারপর লাইব্রেরি থেকে বেরিয়ে বিকেলবেলা সমীদের বাড়ি না গিয়ে সটান বাড়ি ফিরছিলাম। বাসখানা তখন শ্যামবাজার ৫ মাথার মোড় দিয়ে বাগবাজার স্ট্রিট জংশন পার হয়ে দাঁড়িয়েছে রাস্তার ধারে। দেখলাম একটু দূরে লম্বা পা ফেলে সোজা একটি মানুষ চলে আসছে। মাথাটি তার কোথাও নুয়ে পড়েনি, তার পা ফেলার মধ্যে এতটুকু ক্লান্তি নেই। আমার যাবার কথা রানী রোড পর্যন্ত, কিন্তু ওকে দেখে আমি সঙ্গে সঙ্গে এমন একটা আকর্ষণ অনুভব করলাম যেটা উপেক্ষা করে বাসে বসে থাকার সাধ্য আমার ছিল না। আমি নেমে পড়লাম এবং বেশ উঁচু গলাতেই ডাকলাম, দেবপ্রিয় বাবু, দেবপ্রিয় বাবু। থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। আমি আবার ডাকলাম। এবার আমার চোখে তার চোখ পড়ল এবং মুহূর্তে রাস্তার উত্তর পাড় থেকে দেখলাম দক্ষিণ পাড়ে দাঁড়ানো দেবপ্রিয়র মুখে যেন একটা টর্চের আলো গিয়ে পড়ল আচমকা। আমিও বোধহয় একটু লাল হয়ে উঠেছিলাম। এইটাই বোধহয় চিরকালের স্থায়ী একটা এক্সপ্রেশন দাদু, পরস্পরকে দেখে উজ্জ্বল হয়ে ওঠা, লাল হয়ে ওঠা। তোমরা যারা পুরনো কালের মানুষ, তাদের কাছে প্রেমিকের সংবাদ বা প্রেমের সংবাদ গোপন করি বটে, কিন্তু এ কালের মানে 1960 সালের পরের যুবতী কুমারী মেয়ের তো পথের জনতার কাছে প্রেমিককে দেখে লজ্জা পাবার কোনো কারণ নেই। যাকে সঙ্গে সঙ্গেই আমার লজ্জা সংকোচ জয় করে নিয়েছিলাম এবং একটু বিস্মিতও হয়েছিলাম, কারণ আমি যে ওকে ভালোবেসে ফেলেছি সেটা তো তখনও আমার কাছে স্পষ্ট ছিল না। আমি তখন সপ্রতিভভাবে ভাবছি, ডেকে তো ফেললাম, কিন্তু ডাকলাম কেন এবং এখন বলবোই বাকি। তবে লোকটির মুখে যে টর্চের আলোর একটা ঝলকের মতো কিছু উদ্ভাসিত হয়ে উঠতে দেখেছিলাম, সেটা আমায় অসহ্য একটা পুলকে পুলকিত করে তুলেছিল। ও এসে সসম্ভ্রমে বলল, আমায় কিছু বলছেন? বললাম হ্যাঁ, কিন্তু কি বলবো, হঠাৎ এসে গেল। আপনি এমন কেন? কেমন?
সমীর বাবার অপমানগুলো এমনভাবে সহ্য করে এসেছেন কেন? একটা প্রোটেস্ট করেননি? ছি 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 ছি। মাথা হেট করে একটু হাসলে সে। আমি বললাম, ওদের টাকা আর আপনি নেবেন না। না, নেব না, সে আমি ঠিক করে ফেলেছি। রঞ্জিত যে গেছে আপনার সন্ধানে। আমার সঙ্গে তার এখানেই দেখা হয়ে গেছে, তাকে বারাসাত যেতে হয়নি। টাকা সে দিতে চেয়েছিল, আমি তা নিইনি। রঞ্জিতের বাবা ওর ছেলেদের রেজাল্টের কথা তুলে বলেছেন, তারপর টাকাটা আর আমি নেব না। নেওয়া আমার উচিত হবে না। ওর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেল আমার। এদিকে কোথায় গিয়েছিলেন? গেছিলাম একটু কাজে। মানে টাকার জন্যে কি? কিছু মনে করবেন না, হয়তো অধিকারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছি। না, আপনি যে প্রশ্নই করুন, আপনার গণ্ডি আপনি কখনো ছাড়িয়ে যাবেন না। বুকের ভিতরটায় কিরকম করে উঠল, অস্বস্তিজনক একটা কিছু যেন বায়ুর চাপের মতো বুকে জমে উঠল। একটু খারাপও লাগলো। কি বলছে হয়তো তাই শুনতে চাচ্ছি, তবু বললে আমাকে ক্রুদ্ধ হতেই হবে। লোক দেখানো নয়, ওইটাই স্বাভাবিক। ও বললে, আপনার অধিকারের গণ্ডি আমার জীবন এবং এই জগৎকে পুড়ে রেখেছে। কথার ভঙ্গি শুনে রাগ করতে পারলাম না, অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে বললে, আপনাদের কাছে আমি অনেক উপকার পেয়েছি। আমাদের কাছে? কার কাছে? কিভাবে? সে অনেক কথা। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, আপনার দাদু তার ফিস দিয়েছিলেন। তার আগে বছর বছর আপনার দাদু আমার বইয়ের দাম দিতেন, জামা, হাফ প্যান্ট, জুতো দিতেন। কেটছে তো তখন থেকে আমার অভ্যেস। আমার দিদিমা, মায়ের মা, আপনাদের বাড়িতে কাজ করতেন, ঝি ছিলেন। আমি সত্যদাসীর নাতি, তাকে মনে আছে? দাদু, সেই দিনই ওকে বাড়িতে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দেওয়া উচিত ছিল। হয়তো তাতে আমাদের জীবনের অন্তরঙ্গতা প্রেমে পরিণত হতো না। অন্তরঙ্গতাকে সসংকোচ গোপনীয়তার আড়াল দিয়ে ঢাকা দিতে না পারলে ওই বীজটা থেকে প্রেমের অঙ্কুর বের হয় না। দাদু, তখনই হয়তো মনে মনে আমি ওকে চেয়েছি। তাই তোমার কাছে নিয়ে না গিয়ে বলেছিলাম, আপনি কাল বেলগেছের পরেশনাথের বাগানে আসবেন, 12টার সময় আমি থাকব। কত টাকা এখন চাই বলুন, আমি আনব। নিতে দ্বিধা করতে পারবেন না, সংকোচ হয় পরে চাকরি করে শোধ দেবেন আমাকে। পরের দিন বেলগেছের পরেশনাথের বাগানে বসে ওকে 150 টাকা দিয়েছিলাম। তারপর দুজনে কফি হাউস পর্যন্ত গিয়ে সারা দিন কাটিয়ে এসেছিলাম। তখন আমরা দুজনের কাছে তুমি হয়ে গেছি। শেষকালে দেবপ্রিয় পকেট থেকে একখানা ফটো বের করে আমাকে দেখিয়েছিল। বলেছিল, ছেলেবেলা তোমাদের বাড়ি এসে ছবিখানা চুরি করেছিলাম, বরাবর পকেটে রেখেছি বলে সে একটু হেসেছিল। আমিও সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠেছিলাম। প্রেম যেন ওই ছবিখানার মধ্যেই লুকোনো ছিল। আমার 7-8 বছরের ছবি। পরের দিন সমী খুব চিন্তিতভাবে বলেছিল, কাল ভাই সারাদিন ওর জন্য বারাসাতে ওর বাসায় বসে থেকে ফিরে এসেছি।
পাইনি। ভদ্রলোক কোথায় যে গেলেন। আর তো বেশি কিছু বলবার দরকার নেই দাদু। তোমরা আঘাত পাবে, তুমি কম, মা এবং ঠাকুমা বেশি। খুবই তাদের বুকে লাগবে, লেগেছে জানি। তুমি মুখে হাসলেও আঘাত পেয়েছ। ঠাকুমা এবং মায়ের কাছে জাত আছে, ধর্ম আছে, অবস্থা আছে, সবের উপর সম্ভবত সত্যদাসী। আমার দিদি শাশুড়ির কথাটাই বড়, সেটার ওজন তোমার কাছেও কম নয়। কিন্তু এগুলো তো আমাদের কাছে কোনো সমস্যা নয় দাদু। এই ভালোবাসা এ আছে চিরদিন। রাজার মেয়ে রাখালকে ভালোবেসেছে, রাখাল ছেলে মরেছে, রাজকন্যা কেঁদেছে, হয় সে মরেছে, নয় চোখের জল মুছে, সিঁথির সিঁদুর মুছে, নতুন করে বিয়ে করে প্রেমের পালা শেষ করেছে। যে বিয়ে না করে মরেছে সেই জিতেছে। কিন্তু এ যুগ আলাদা, কাল নতুন। এই নতুন কালের এসবের তো কোনো বাধা নেই দাদু। ও সত্যদাসীর নাতি বলে কোনো অপরাধ ওর নেই। ও বামুন নয় বলেও ওর পাত্রত্বের দাম এতটুকুও কমেনি। ওকে আমি ভালোবেসেছিলাম বলেই বিয়ে করেছি। আমি তো চিঠিতে লিখেছিলাম দাদু, তোমাদের দুঃখ দিয়ে দুঃখ আমি কম পাইনি। মুখেও সে কথা বলছি, দুঃখ আমি তোমাদের সমানই পেয়েছি। তবে অন্যায়, পাপ বা অপরাধ তো এতটুকু করিনি আমি। এর জন্য তোমাদের তিরস্কার কেন সইব বলো? স্তব্ধ হয়ে বসে রইলেন ভবনাথ বাবু। একটু দূরে বসে দু চোখের জলে ভাসছিল শোভা, দীপার মা। ভবনাথ বাবুর গৃহিণী পাথরের মূর্তির মতো বসেছিলেন। দীপা আবার বললে, ঠাকুমা বলবেন বামুনের মেয়ে, সীতা সাবিত্রীর দেশের মেয়ে আমি মহা পাপ করেছি দেবপ্রিয়কে বিয়ে করে। কিছু মনে করো না ঠাকুমা, বামুন যুগের কথা ছেড়ে দিতে হবে। জাত এ যুগে নেই, কেউ মানে না, আমিও মানি না, তা জানো। আর সেইভাবেই মানুষ তোমরাই করেছ। তবে এক হিসেবে সাবিত্রীর মতোই কাজ করেছি আমি। আমি যাকে ভালোবাসলাম মনে মনে, সে ভিন্ন জাতে বলে তা নাকচ করে অন্য একজনকে বিয়ে করিনি। সাবিত্রী যখন মনে মনে সত্যবানকে বরণ করে এসে বাপের কাছে বলেছিলেন যে সত্যবানকে তিনি মনে মনে বরণ করেছেন, তখন নারদ ঠাকুরটি সেখানে ছিলেন। তিনি ঠিক গাঁট লাগিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, করেছ কি সাবিত্রী, সত্যবান যে রাজ্যহারা রাজপুত্র। সাবিত্রী বলেছিলেন, তবু সেই আমার স্বামী। তারা বনবাসী, তবু সেই আমার স্বামী। শেষে নারদ বলেছিলেন মোক্ষম কথা, সত্যবান স্বল্পায়ু। সাবিত্রী তাতেও বলেছিলেন, তবু সেই আমার স্বামী। আমিও একরকম তাই বলছি ঠাকুমা। যদিও রেজিস্ট্রি করে বিয়ে করেছি, যদি ও অপরাধ করে কি আমি অপরাধ করি, যদি প্রেম মিথ্যা হয়, যদি জীবন অসহনীয় হয়, তবে ডিভোর্স করতেও পারি। তবু এখন যা করেছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই, না নেই। আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের ঘর না, তোমাদের সম্পদ না। সম্পর্ক না রাখতে চাও তাও না। আমি ওর সঙ্গে আজ ঘর বেঁধেছি, সেই ঘর আঁকড়ে পড়ে থাকব। ভবনাথ বাবু এবার বললেন, চলো গিন্নি, ফিরে চলো। মা শোভা,
দেখো মা, ভেবে দেখো, আমি এতটুকু বাধা দেব না। তুমি যদি চাও। শোভা কথা বলতে পারলে না, কিন্তু সবেগে ঘাড় নেড়ে জানালে, না না না। তাহলে ভুলে যাও মা, ভুলে যাও দীপা বলে তোমার কেউ ছিল, তা ভুলে যাও। চলো। ওরা চলে গেলেন। দীপা কিছুক্ষণ চুপ করে বসে রইল। বুকের ভেতরটায় যে আলোড়ন চলছে তার আঘাতে যেন প্রত্যেক পাঁজরখানা ভেঙে যাবে মনে হচ্ছে। কিন্তু না না। দীপা? ফিরে তাকালো দীপা। ঘরে ঢুকলো দেবপ্রিয়। যতক্ষণ ওরা এখানে ছিলেন ততক্ষণ সে বাইরে ছিল, রাস্তায় ঘুরছিল। দীপাই তাকে বলেছিল, না, তুমি থেকো না। তুমি থাকলে ওরা, বিশেষ করে ঠাকুমা যদি কিছু বলে বসেন, তবে সে আমি সইতে পারবো না। তুমি থেকো না। ওরা চলে গেলেন? দীপা কথার উত্তর দিতে পারলে না। সে উঠল চেয়ার থেকে। সঙ্গে সঙ্গে চোখ থেকে চোখের জলের বাঁধ ভেঙে অনর্গল জলের ধারা বেরিয়ে আসতে শুরু করল। দীপা? দীপা দেবপ্রিয়ের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, তুমি আমাকে সব ভুলিয়ে দাও, আমাকে সব ভুলিয়ে দাও। তোমার ভালোবাসা দিয়ে আমাকে সব ভুলিয়ে দাও। দেবপ্রিয় তাকে সবল আলিঙ্গনে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভবনাথ বাবু পুত্রবধূকে বলেছিলেন, দীপা বলে কেউ ছিল, এ কথা ভুলে যাও বৌমা। মরে যা দীপা, তুই মরে যা। ওরে দীপা, আমি কামনা করছি, তুই মরে যা। বিচিত্র মানুষ। না, তাই বা কেন? যারা ভবনাথ বাবুর গৃহিণীর মতো আগের কালের অপরিণত মানুষ, দুর্বল মানুষ, তারাই হয়তো এমন বিচিত্র হতে পারে। তার শেষ রোগশয্যায় শুয়ে তিনি দীপার জন্য অধীর হয়ে উঠলেন। দীপা, দীপা, ওগো, দীপাকে একবার দেখবো আমি। ওগো দীপা, দীপা। 2 বছর পর কলকাতা ছেড়ে ভবনাথ বাবু কাশী চলে গেছিলেন। বসবাস করছিলেন সেখানেই। কলকাতার সঙ্গে সম্পর্ক তিনি চুকিয়ে দিয়েছিলেন। বাড়ি বিক্রি করে টাকা ব্যাংকে রেখে স্বামী স্ত্রীতে শেষের দিন গণনা করছিলেন। পুত্রবধূ শোভা, সেও নেই তাদের কাছে। সে এখন এক গুরুকে অবলম্বন করে তার সঙ্গে সঙ্গে ফেরে। ওই ঘটনার কিছুদিন পরই, মাস 3 পর, শোভা নিজের গহনা এবং স্বামীর লাইফ ইন্স্যুরেন্সের টাকা, যা তার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল, তাই নিয়ে একদিন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। ভবনাথ বাবু প্রথমটা ভেবেছিলেন শোভা দীপার আকর্ষণে দীপার কাছেই গেছে, কিন্তু না। খোঁজ নিয়ে জেনেছিলেন সেখানে শোভা যায়নি। শোভা একটি সন্তান, ওই দীপার মা। বয়স 35-36, রূপবতী মেয়ে। দীপার চেয়ে সে অনেক রূপসী। দীপা একালের মেয়ে, একটু শক্ত, একটু কঠিন, পুরুষের মতো। শোভা কোমল, সলজ্জা। সুতরাং চিন্তা হয়েছিল ভবনাথ বাবুর। কিন্তু খবর পেয়েছিলেন শোভা গেছে তার বাপের বাড়ি। সেখানে তখন তাদের সন্ন্যাসী গুরু এসেছিলেন। তার কাছে দীক্ষা নিয়ে সেই অবধি গুরুর কাছে কাছেই ফেরেন।
গুরুর মস্ত আশ্রম, সারা ভারতবর্ষে ঘুরে বেড়ান। শোভা সেখানে বেশ আছে, সব ভুলে আছে। নিন্দুকেরা অনেক কথা বলে, সে বলুক। সব সহ্য করেই ভবনাথ বাবু গৃহিণীকে নিয়ে কাশী বসবাস করছিলেন। হঠাৎ ভবনাথ বাবুর গৃহিণী শয্যা নিলেন। তিনি পুত্রবধূকে দেখতে চাইলেন না, দেখতে চাইলেন নাতনি দীপাকে। দীপাকে একবার দীপাকে দেখবো, তাকে আনিয়ে দাও। দীপা, দীপা। ভবনাথ বাবু না বলতে পারলেন না। তার নিজের হৃদয়টাও দিন দিন নিরন্তর ঝোড়ো হাওয়ায় বয়ে আনা শুষ্কতার বালি পড়ে পড়ে যেন মরুভূমি হয়ে যাচ্ছিল। একটা তৃষ্ণা সেখানে অহরহ জেগে থাকত। স্ত্রীর এই সকাতর অনুরোধের প্রতিধ্বনি সেখানে যেন শতধ্বনিতে প্রতিধ্বনি তুললে। তিনি দীপার ঠিকানায় টেলিগ্রাম করলেন। সঙ্গে সঙ্গে যে কলেজে দীপা চাকরি নিয়েছিল সেখানেও টেলিগ্রাম করলেন। তার সঙ্গে তার যেসব পুত্র স্থানীয় ছাত্রেরা শিক্ষা বিভাগে কাজ করছে তাদের পত্র দিলেন। পত্রের ভিতরে দীপার নামে পত্রও দিলেন। লিখলেন, আমার পৌত্রী দীপা, দীপান্বিতা। এখন সে হালদার। আমাদের অমতে বিয়ে করে আলাদা সংসার বেঁধে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। আমার স্ত্রী মৃত্যুশয্যায়, কোনো রকমে তাকে খুঁজে তাকে পাঠিয়ে দাও। তিনি তার জন্যই যেন জীবনটাকে বেঁধে রেখেছেন অসহনীয় কষ্টের মধ্যে। এলো দীপা। সেদিন তখন অপরাহ্ন বেলা। একখানা ট্যাক্সি করে দীপা এসে পৌঁছল। ট্যাক্সির হর্ন পেয়েই ভবনাথ বাবু জানলায় এসে দাঁড়িয়েছিলেন। দীপাই বটে। দীপাকে চিনলেন এক মুহূর্তে, এক নজরে। দীপাকে একটু লম্বা দেখাচ্ছে। লম্বা হয়েছে না রোগা হয়েছে ঠিক বুঝতে পারছেন না। একলা এসেছে? দেবপ্রিয় আসেনি? আসেনি না আসতে দেয়নি দীপা? দীপাই আসতে দেয়নি, নিশ্চয়ই তাই। কি অন্যায় দেখো তো। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন ভবনাথ বাবু। চাকর রাম ভরসাকে ডেকে বললেন, সামান নিয়ে আয় বাবা ভরসা, যা যা। দীপা কাছে এসে দাঁড়ালো। দাদু। থুতনির তলায় হাত দিয়ে মুখখানা তুলে ধরে ভবনাথ বাবু নাতনির মুখের দিকে তাকিয়ে রইলেন। তার নিজের ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো। চোখ জলে ভরে এলো। দীপার চোখেও জল এলো, কিন্তু চোখে জল নিয়েই সে হাসলে একটু। দুজনেই চোখের জল মুছলেন। দীপা বললে, ঠাকুমা কেমন আছে দাদু? তোর জন্যেই প্রাণটা রেখেছে ভাই। বুড়ো বয়সের ব্যাধি, এমনিতে তো কিছু নেই, তবে কখন যে কি হবে তা বলতে কেউ পারে না। কিন্তু তাকে কেন আনলি নে ভাই? একলা কেন এলি? দীপা, তাকে কেন আনলি নে? তুই কি ভাবলি আমরা তোকে ডাকছি, তাকে ডাকছি না? আমি তো লিখেছিলাম। হ্যাঁ দাদু। কেন তাহলে ভাবলি অন্য রকম? দাদু, তুই তাকে টেলিগ্রাম কর। সে তো দীপার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। দীপা,
অবরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করে নিয়ে দীপা বললে, সে তো নেই দাদু। দীপা! চিৎকার করে উঠলেন ভবনাথ বাবু, থরথর করে কাঁপতে লাগলেন। দীপা তাকে জড়িয়ে ধরে ডাকলে, দাদু। দীপা! ফুঁপিয়ে কেঁদে উঠলেন ভবনাথ বাবু। অশ্রুর আবরণ কুয়াশার মতো তার সামনেটাকে ঢেকে দিয়েছে। সেই সূক্ষ্ম স্বচ্ছ সাদা কুহেলিকার মধ্যে দিয়ে দীপাকে ভালো করে দেখলেন তিনি। হ্যাঁ, তাই তো, দীপার সারা অঙ্গে কালো আর সাদা ছাড়া অন্য রঙের একটু ছিটেও নেই। কালো সামান্য, সাদাই বেশি। সে সাদা রং যেন এই কুয়াশার মধ্যে আরো সাদা দেখাচ্ছে। হাতে একগাছি করে রুলি, গলায় একগাছি সরু বিছে হার। হয়তো এতেও কাউকে বিধবা বলা চলে না, তবে বিধবা হলে এর থেকে বেশি গয়না পড়ে না, এর থেকে আর রং থাকে না। লম্বা নয়, লম্বা নয়, রোগা হয়ে গেছে, শীর্ণা হয়ে গেছে দীপা। দীপান্বিতা ম্লান হয়ে গেছে। দীপা বিধবা। দাদু, দাদু, ঠাকুমাকে বলো না। আমি বলবো না। কতদিনে হয়েছে দীপা? 8 মাস। 8 মাস হতে চল। একটা খবর দিসনি ভাই? না, দিনি। আমাদের উপর রাগ হয়েছিল, মনে হয়েছিল। অভিমান হয়েছিল দাদু, সেটা অকারণ। কিন্তু তাকে বাঘ বানাতে পারিনি। তবে তোমাদের অভিশাপে এমন হয়েছে। এমন কথা কেন ভাববো দাদু? এই যে অ্যাবসার্ড। একটু হাসলে দীপা। হঠাৎ মারা গেল। দিল্লি গিয়েছিল ইন্টারভিউ দিতে, সঙ্গে আমিও গিয়েছিলাম। সেখানে হই হই করে ঘুরছিলাম, সব মনুমেন্টস দেখে হঠাৎ একদিন হার্ট ফেল করলে স্তব্ধ হয়ে গেলেন ভবনাথ বাবু। দীপাও নীরব। সে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। ভিতর থেকে ভবনাথ বাবুর গৃহিণী ডাকছেন, ও দীপা, দীপা। দীপা চমক ভেঙে যখন জেগে উঠল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো দাদু, ঠাকুমা ডাকছে। মায়ের খবর পেলাম রঞ্জিতের কাছে। বললে, খারাপ করে বললে, একটা বেস্ট, একটা ব্রুট। আমার কাছে এসে বলে, তোমায় আমি
আমি ভালোবাসি। আমি বললাম, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি না। আমি যাকে ভালোবেসেছিলাম তাকেই আজও ভালোবাসি রঞ্জিত, এবং বিশ্বাস করি পৃথিবীতে ধর্ম, ঈশ্বর সব 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 মিথ্যে, কিন্তু ভালোবাসা মিথ্যে নয়। সে ভালোবাসা একবার কাউকে বাসলে আর তাকে ছেড়ে অন্যকে ভালোবাসা যায় না। আমি এমনি করেই তাকে ভালোবেসেছিলাম, মনে হচ্ছে চিরকাল তাকে ভালোবাসবো। বলতে পারবো না, অন্তত আজ তাই মনে করি। একটু হেসে বলল, রঞ্জিত আমাকে টন্ট করে মায়ের কথা বললে শেষ পর্যন্ত তাহলে মায়ের মতো গুরু ভোজে থাকবে। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কণ্ঠস্বর তার গাঢ় হয়ে এলো। সে বললে, দাদু, ভালোবাসা থেকে, প্রেম থেকে মধুর কিচ্ছু নেই। মধুরতম মিলনে, বিরহে, মধুর হাসিতে, কান্নায়। ও দাদু, দাঁড়াও, একটু সামলে নি। ঠাকুমার কাছে লুকোতে হবে তো। প্রিয় গল্পসাথী, আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দীপার প্রেম। গল্প পাঠে সুশীল মজুমদার, সুপর্ণা ব্যানার্জি, নরেন ভট্টাচার্য, চৈতি মজুমদার, শ্রাবণী বণিক, অনিন্দিতা নাথ, মুনমুন দাস এবং সৌরভ সাহা। কেমন লাগলো আজকের উপস্থাপনা? ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।